হ্যালো স্টুডেন্ট, আমি চাঁদ গোপাল সরকার তোমাদের আরেকটা নতুন সেশনে প্রত্যেককেই ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা শিখন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে আছি, দ্বিতীয় পর্বে। শিখন তত্ত্ব নিয়ে আমাদের যে আগের ভিডিওটা আছে প্রত্যেককেই অনুরোধ করব যে তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো এবং পরবর্তী যেটা আজকে শুরু হতে যাচ্ছে সেটা প্রত্যেকেই মন দিয়ে দেখো এবং প্রয়োজন বোধ করলে লিখে রাখবে। আজকের আলোচনার বিষয় শিখন তত্ত্বের আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়, যেটা আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে পেয়ে থাকি। সেই জায়গাটা পুরো ক্লিয়ার না থাকলে, পুরো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা এমসিকিউ করে ঠিক জায়গাটা ক্লিয়ার করতে পারবো না, যার জন্য থিওরি একদম ডেসক্রিপটিভ ওয়েতে জায়গাটা আমরা পড়বো এবং সে জায়গাটা যতটা পারবো ক্লিয়ার করে নেব। আমরা শিখন তত্ত্বের যে পর্যায়টা আগের দিন করেছিলাম সেটা হচ্ছে এইখানে আমাদের সংযোগমূলক যে আচরণ তত্ত্ব, এইটা আমাদের আগের দিন আলোচনা হয়ে গেছে, যেখানে আমাদের এই থর্নডাইকের প্রচেষ্টা, ভ্রান্তি এবং অনুবর্তনের এই যে প্যাভলভ এবং স্কিনারের নিয়ে একটা আমাদের আলোচনা হয়েছে। আজকের বিষয় হচ্ছে সমগ্রতাবাদ নিয়ে আজকের আলোচনার বিষয়, যেখানে আমরা পাই গেস্টাল্ট তত্ত্ব পাই এবং লিওয়েনের ফিল্ড তত্ত্ব পাই, আশুবেলের বাচনিক তত্ত্ব শিখন তত্ত্ব, টোলম্যানের চিহ্ন শিখন তত্ত্ব, ব্রুনারের শিখন তত্ত্ব, বান্দুরার তত্ত্ব এবং নির্মিতিবাদ বা গঠনবাদ, সেটা একটা পাই। আমাদের আজকের আলোচনার বিষয় হবে, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে, আজকের আলোচনার যে জায়গাটা সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা আজকে গেস্টাল্ট এবং ব্রুনার এই দুটো নিয়ে আলোচনা করব। গেস্টাল্ট এবং ব্রুনার, তাদের নিয়ে যেটা আমাদের আলোচনা আজকে আছে সেটাই আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ব্রুনারের তত্ত্ব এবং গেস্টাল্টের তত্ত্ব। পেনটে কিছু প্রবলেম হচ্ছে। তো আমরা গেস্টাল্ট এবং ব্রুনারের যে তত্ত্ব সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই যে গেস্টাল্টের তত্ত্ব, সেটা কগনিটিভ থিওরি বলা হয়। কগনিটিভ থিওরি, যেটা হচ্ছে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার গেস্টাল্টের যে তত্ত্ব সেটা আমরা দেখব। কগনিটিভ থিওরিজ, সেখানে আমরা দেখছি যে প্রজ্ঞামূলক শিখনের তত্ত্ববিন্যাস, সেখানে আমরা জ্ঞানের ধারণাকে কেন্দ্র করে যে মনোবিজ্ঞান গড়ে উঠেছে সেইটাকে আমরা জ্ঞানমূলক মনোবিজ্ঞান বলছি। জ্ঞানের ধারণা, আমরা আগের যে শিখন তত্ত্ব পড়েছি সেখানে আচরণের উপর বেশি জোর দেওয়া হয়েছে, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে জ্ঞানের উপরে ধারণা রয়েছে। সেই জ্ঞান এবং প্রজ্ঞামূলক যে বিষয়টা, আমরা সেইটা আজকে আলোচনা করব। তো জ্ঞান বলতে কি বুঝি এবং প্রজ্ঞা বলতে কি বুঝি এবং স্কিমা বলতে কি বুঝি, আমরা সেটা নিয়ে এখন বিস্তৃত আলোচনা করব যে জ্ঞান কি জিনিস। জ্ঞান আমরা জানি নলেজ, বিভিন্ন তথ্য সূত্র এইসবগুলো জানা শেখা, এইটা হচ্ছে জ্ঞান বিষয়। জ্ঞান অর্জন করা কোনো কিছু, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সূত্রগুলো জানা, সঠিকভাবে জানা, সেটা আমরা জ্ঞান অর্জন করব এবং সেই জ্ঞানটা পরবর্তীতে প্রজ্ঞায় পরিণত হবে কি করে? জ্ঞানের সূক্ষ্ম অনুভূতি প্রয়োগ, সমস্যা সমাধান
অর্থাৎ ওই জ্ঞানটা অর্জন করে আমরা কোথায় কোন সমস্যার সমাধান করতে পারলাম, বয়েলের সূত্র বা চার্লসের সূত্র পড়ে আমরা গ্যাসীয় কোনো বিষয় নিয়ে আরো যদি অন্য কোনো সমস্যা সমাধান করতে পারি, বা এই সূত্রকে কাজে লাগিয়ে অন্য জায়গায় কোনো প্রয়োগমূলক কাজ করতে পারি, তাহলে জানবো যে আমাদের সেখানে জ্ঞানের প্রজ্ঞা হয়েছে। সেটা হলো প্রজ্ঞা, সেটা হচ্ছে কগনিশন। এবার স্কিমা, স্কিমা জিনিসটা কি? কোন জ্ঞান যে একক দিয়ে আমরা মাপবো, বা প্রজ্ঞাকে যে একক দিয়ে আমরা দেখব, সেটাই হচ্ছে স্কিমা। স্কিমাকে আমরা বলতে পারি যে এই যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার একক। একক এখানে দেয়াই আছে, প্রজ্ঞার একক বা ইউনিট হচ্ছে স্কিমা। তো স্কিমাটা কি? যেমন আমরা অঙ্ক কোনো একটা বিষয় পড়াশোনা করি, অঙ্ক বিষয়ে সুদ কষা, সরল সুদ, জটিল সুদ সব আছে। তো এই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একটা পারদর্শিতা দেখানো, সেটাই আমাদের স্কিমা তৈরি হয়েছে। যে অঙ্ক একটা বিষয়, সেখানে আমাদের একটা প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, এবং একটা বিশেষ ইউনিটে আমার বিশেষ দক্ষতা আছে, সেটা আমাদের স্কিমার পরিচয় পাওয়া যায়। তো এই স্কিমা কিন্তু বিভিন্ন ভাবে তৈরি করা যায়, শিক্ষক টিচাররা তৈরি করতে পারেন এবং পরিবর্তন করতে পারেন স্কিমা। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করব সেগুলো। আমাদের এই জ্ঞানের ধারণাটা আমরা একটু নিব। কোনো বিষয়কে বুঝতে হলে মানসিক শক্তির প্রয়োজন হয়। অবশ্যই আমরা কিছু বুঝি, অবশ্যই কোনো মানসিক শক্তি না প্রয়োগ করলে সেটা আমরা বুঝতে পারি না। তো কোনো বিষয়কে জানার জন্য মানসিক শক্তির প্রয়োজন হয়, সেটিই হলো জ্ঞান। আর জ্ঞানমূলক শিক্ষণের জন্য অন্তর্দৃষ্টি খুব প্রয়োজন আছে। যে কোনো কিছু বিষয়ে আমি যখন জানবো, তখন আমার ভিতরে যদি কোনো অন্তর্দৃষ্টি না থাকে, আমার মনে কোনো উদ্ভাবনী ক্ষমতা না থাকে, যে কোনো প্রশ্ন না থাকে, বা প্রশ্নের কোনো উত্তর নিজের মধ্যে না থাকে, বা খোঁজার চেষ্টা না থাকে, তাহলে সেই জ্ঞান অর্জন সঠিক হবে না। অন্তর্দৃষ্টি সেটাই, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে যে একটা সমস্যা কিভাবে সমাধান করা যায়, একটা সমস্যাকে কিভাবে আমরা পুরোপুরি সমাধান করতে পারি, সেটা অন্তর্দৃষ্টি বা ইনসাইটের কাজে কথা বলা হচ্ছে। এবার প্রজ্ঞা, প্রজ্ঞা হচ্ছে জ্ঞান যখন ব্যবহৃত হয় ব্যক্তিকে আরো সমৃদ্ধ করে তোলে। প্রজ্ঞার কথা বলছি, জ্ঞান সমৃদ্ধ হবে। একটা জ্ঞান, একটা যখন নলেজ আমরা আরো ম্যাচিওর ওয়েতে দেখব, সেটা যখন সমৃদ্ধ হয়ে যাবে, এবং সেই অবস্থাকেই প্রজ্ঞা বলা হয়। যে যখন আমরা প্রজ্ঞা অর্জন করব, তখন কিন্তু সেই জ্ঞানের প্রতি আমাদের একটা দখল থাকবে, সাবলীল ভাবে আমরা সেই বিষয়টাকে কোথাও প্রয়োগ করতে পারবো। এটাই জানবো যে আমাদের প্রজ্ঞা হয়েছে। আর জ্ঞান থেকে প্রজ্ঞার জন্ম, অবশ্যই জ্ঞান থেকে প্রজ্ঞার জন্ম হয়। পরবর্তীতে আমরা স্কিমা নিয়ে বলবো, যে তাহলে স্কিমা বিষয়টা কি। এখানে আমরা স্কিমা নিয়ে ডিটেলস বলেছি, যে স্কিমা কি জিনিস। স্কিমা এর আগে আমরা বললাম, সেই স্কিমাটা আমরা এখানে আলোচনা করব। যে এই কথাটা বার্টলার বলেছিলেন, বার্টলার্স ওয়ার্ড, বিজ্ঞানী বার্টলার, মনস্তত্ত্ববিদ বার্টলার, তিনি এই স্কিমা শব্দটা ব্যবহার করেছিলেন। যে তিনি বলছেন যে জ্ঞান থেকে স্মৃতিতে সংরক্ষিত মানসিক প্রতিরূপ আশ্রয়ের সঙ্গে সঙ্গে পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে আরো সমৃদ্ধ হয় ও শক্তিশালী হয় এবং প্রাপ্তি ঘটায়। তাহলে জ্ঞানের বিভিন্ন জায়গায় অভিযোজন হবে, সেটা আত্মীকরণ হবে, এবং সেই আত্মীকরণের ফলে, অভিযোজনের ফলে আমাদের একটা মানসিক শক্তি, একটা শক্তিশালী একটা কনফিডেন্স আসবে নিজের মধ্যে, যে সেই তার ফলে আরো সমৃদ্ধ হবে এবং শক্তিশালী হবে, এবং এই জ্ঞানের প্রাপ্তি ঘটাবে, যাকে বার্টলেটের ভাষায় স্কিমা বলা হচ্ছে। বার্টলেটের ভাষায় সেই শক্তিশালী জ্ঞানকে, প্রজ্ঞাকে আমরা
বার্টলেটের ভাষায় স্কিমা হিসেবে জানি। এবার এই স্কিমা বলা হয়েছে শিখনের দ্বারা পরিবর্তন হয়। শিখনের দ্বারা স্কিমার পরিবর্তন সম্ভব হয়। কিরকম সম্ভব হয়? যদি আমরা কোনো একটা বিষয়ে স্পেশালাইজ হই, সেই স্পেশালাইজ থেকে আমরা আরেকটা বিষয়ে কিন্তু স্পেশালাইজ হতে পারি। সেটা অনেকবার ট্রেনিং এর পরে, অনেকবার অভ্যাসের ফলে এবং অনেকবার চেষ্টার ফলে কিন্তু আমরা আরো একটা বিষয়ে পারদর্শী হতে পারি। আমরা পুরোনো দিনের অনেক ডাক্তারের বাবুর কথা জানি, এখন তো স্পেশালিস্ট ডাক্তারের প্রচলনটা বেশি। কেউ চেস্ট স্পেশালিস্ট, কেউ অর্থোপেডিক, যাই হোক বিভিন্ন রকমের স্পেশালিস্ট আছে। কিন্তু আগের যুগের ডাক্তাররা একজন ডাক্তারে অনেক কিছু ট্রিটমেন্ট করতে পারতেন, স্পেশালের যুগটা ছিল না। তো তারা কিন্তু তাদের মধ্যে অনেক রকমের স্কিমা ছিল, সেই স্কিমাগুলো এক এক ভাবে এক এক রকম ভাবে ওনারা অর্জন করেছিলেন। তো সেটাই হচ্ছে যে আমরা যদি এখন কোনো স্পেশালিস্ট ভাবি যে আমার এই স্কিমাটা আমি অন্য জায়গায় আরেকটা নতুন স্কিমা তৈরি করব, সেটা কিন্তু বিভিন্ন টিচারের দ্বারা সম্ভব। এটাই বলা হচ্ছে যে স্কিমা পরিবর্তন সম্ভব, শিক্ষক শিক্ষার্থীর স্কিমা পরিবর্তন করতে পারে। এবার প্রজ্ঞামূলক আচরণটা কি? আমাদের যে জ্ঞানমূলক প্রজ্ঞামূলক আচরণ আছে, সেটার মধ্যে প্রজ্ঞামূলক আচরণের কথাটা আমরা থিওরিটিক্যালি পড়ে নেব। যে প্রজ্ঞামূলক আচরণের ক্ষেত্রে স্মৃতি, মনোযোগ ইত্যাদি, এই যে কথাগুলো, স্মৃতি, মনোযোগ ইত্যাদি মানসিক প্রক্রিয়াকে বিচ্ছিন্নভাবে দেখা হয় না। প্রজ্ঞাতে এই স্মৃতি, মনোযোগ এগুলো কিন্তু একটা যৌথ বিষয়। স্মৃতি, মনোযোগ, আমরা মেমোরি যেটা বলি, অ্যাটেনশন, এগুলো কিন্তু প্রজ্ঞার এক একটা অংশ, এগুলো আলাদা কিছু নয়, একসঙ্গেই থাকে। এখানে আমাদের একটা চার্টের মাধ্যমে আমরা ওই যে প্রথমে যে একটা তালিকা দেখেছিলাম, যে একটা প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব আর একটা তত্ত্ব আচরণবাদীদের তত্ত্ব। তো সেই বিষয়টা আমরা এখানে পার্থক্য কিছু জানার আছে, যে ওখানে কি কি পার্থক্য আছে, তাদের মধ্যে তুলনামূলক কিছু আলোচনা দরকার আছে। তাহলে এই দুটো বিষয়কে আমরা ভালো করে জানতে পারবো, সেটা এখানে আমাদের আলোচনার বিষয়। শিখনের আচরণগত দৃষ্টিভঙ্গি ও প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি, এই নিয়ে আমাদের আলোচনা। এটা হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি, এটা প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি। তো আচরণগত দৃষ্টিভঙ্গির যে প্রারম্ভিক আচরণ, সেখানে আমরা যেখানে দেখছি, যেখান থেকে সরল আচরণ সম্পন্ন করা হয়, সরল আচরণ, সিম্পল কিছু বিহেভিয়ার সেখানে দেখানো হয়, প্রারম্ভিক যে স্টেজ সেখানে। আর এই যে প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু পূর্ব জ্ঞান সেটা দেখা হয়। পূর্ব জ্ঞান, যে তার মধ্যে, যার মধ্যে পূর্ব জ্ঞান বলতে যে কোনো একটা বিষয় যখন আমরা শুরু করব, সেই শুরু করার আগে আমি কতটুকু জ্ঞান নিয়ে সেখানে আলোচনাতে এসেছি, বা কোনো একটা প্রশ্ন করার বা কোনো একটা ক্লাস শুরু করার আগে সেই ক্লাস সম্বন্ধে স্টুডেন্টদের মধ্যে কি মানসিক একটা সক্ষমতা আছে সেটা যাচাই করা, পূর্ব জ্ঞানের পরিচয় পাওয়া যায়। যে তাদেরকে বেসিক কিছু প্রশ্ন করে পূর্ব জ্ঞান বলতে তারা কি শিখে এসেছে এবং কোথা থেকে একজন টিচার স্টার্ট করবে, এইগুলো পূর্ব জ্ঞানের কথা বলা হয়। তো এটা প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি, সেখানে আমরা পূর্ব জ্ঞানের কথা বলছি। প্রেরণা, প্রেরণা আমরা জানি মোটিভেশনের কথা বলছি। প্রেরণা, এটার একটা ডিটেলস ক্লাস থাকে, প্রেরণা একটা বড় চ্যাপ্টার। তো এই সেখানে আচরণবাদীরা বলছে যে ক্ষুধা, ভয়, ক্রোধ, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো আচরণবাদীদের এই প্রেরণা হিসেবে দেখি। যে ওনারা যে পরীক্ষাগুলো করেছেন, ক্ষুধার্ত কোনো বিড়াল, ক্ষুধার্ত কোনো কুকুর, এসব নিয়ে পরীক্ষা করছেন। তো আমরা জানি পেভলভের পরীক্ষাগুলো দেখেছি, স্কিনারের পরীক্ষাগুলো দেখেছি, যে সেখানে ক্ষুধার্ত, ভয় ইত্যাদি সমস্ত আর কি দেখতে পাই। তো প্রেরণা বলতে আচরণবাদীদের ওটা। আর এখানে প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি, যেখানে তাদের তাদের এখানে প্রেরণা হচ্ছে লক্ষ্য, কৌতূহল, প্রত্যাশা, লক্ষ্য। একটা কোনো বিষয়, সেই বিষয়ে কোনো একটা স্থানে পৌঁছানোর যে লক্ষ্য, সেটার কথা বলা হচ্ছে। কোন একটা খাদ্যবস্তু আছে, সেটাকে কেমন করে পাবো, এইটা যেমন একটা বিষয়, ওই খাদ্যবস্তুটা পাওয়া একটা লক্ষ্য।
তো এইটা হচ্ছে বিষয়, যে লক্ষ্য থাকবে এবং সেই বিষয়ে কৌতূহল থাকবে, জানার আগ্রহ থাকবে, আর প্রত্যাশা অবশ্যই, যে আমার কোনো একটা লক্ষ্য তখনই সেট হবে, কিছু প্রত্যাশা যখন নিজের মধ্যে থাকবে অবশ্যই তখনই আমার লক্ষ্য ঠিক হবে। নিজের মধ্যে তাড়না থাকবে, প্রত্যাশা থাকবে, তবেই লক্ষ্য কিন্তু নিজের মধ্যে জন্ম নেবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে তাগিদ সেটা আমার জন্ম নেবে। তো সেটা প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গিতে। আর অন্তিম অবদান শেষে কি থাকে, আচরণবাদীরা বলছে উদ্দীপক নির্ণয়ের যে শর্ত সেটা থাকবে। আর এখানে রিইনফোর্সমেন্টের কথা বলা হচ্ছে। রিইনফোর্সমেন্ট মানে উৎসাহ দান, মানসিক শক্তি দান করে এটাই। উদ্দীপক নিয়ন্ত্রণ, আর তার জন্য একটা শর্ত থাকবে, যে একটা শর্তে একটা উদ্দীপক মানে একজন আর খিদে লেগেছে তাই সে কিন্তু কোনো একটা উদ্দীপকে সাড়া দিচ্ছে, যে তাকে খাবারটা গ্রহণ করতে হবে। কোথাও ঘন্টা বাজছে, এটা তার কাছে উদ্দীপক, সে ঘন্টার ধ্বনি শুনে সে কিন্তু তার খাবারের যে পাবো এই আশাটা তার মধ্যে জেগে ওঠে, তো সেটা উদ্দীপক। এবং রিএনফোর্সমেন্ট, এই যে খাবারটা খেতে পারলো, তার কাছে যে ভালো লাগলো, বা ঘন্টা বাজছে এটা তার কাছে একটা আনন্দের খবর যে এবারেই সে খাবার পাবে, ইত্যাদি, এগুলো রিইনফোর্সমেন্টের কাজ করে। আর ক্লাসরুমে তো অবশ্যই আমরা যখন পড়াই তখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে স্টুডেন্টরা যখন বলতে পারে যে সঠিক উত্তর বলে, তখন স্যার বাহ বা ভালো বলেছো, এক্সিলেন্ট, গুড, ভেরি গুড ইত্যাদি বলি। রিইনফোর্সমেন্টের কাজ করে এগুলো। আর প্রজ্ঞাবাদীরা বলছে সমস্যা সমাধান, দীর্ঘ স্মৃতি। প্রজ্ঞামূলক যে আচরণ বা প্রজ্ঞামূলক বিজ্ঞানী মনস্তত্ত্ববিদরা বলছেন যে এই যে সমস্যা সমাধান, যে কোনো একটা সমস্যায় পড়ে গেলে সেই সমস্যাকে কিভাবে সমাধান করে কি করে আমার লক্ষ্য বস্তুতে পৌঁছাবো, সেটা কিন্তু এই প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। আর দীর্ঘ স্মৃতি, অবশ্যই তাই, সেখানে কিন্তু একটা লং টার্ম মেমোরির কথা বলা হয়েছে, যে এই বিষয়টা তাদের অনেকদিন ধরে মনে রাখার হয়ে থাকে, যে কারণ ওই প্র্যাকটিক্যাল একটা কাজ করার ফলে তাদের মধ্যে একটা স্কিমা জন্মে বা প্রজ্ঞা জন্মে, যেটা অনেকদিন ধরে মনে থাকে। প্রতিপাদ্য বিষয়, আচরণবাদীরা বলছে যে উদ্দীপক, প্রতিক্রিয়া, রিইনফোর্সমেন্ট এগুলো সব পরপর হয়। এগুলো আমি বলে দিলাম এখনই। উদ্দীপক কি জিনিস, প্রতিক্রিয়া কি জিনিস। যেমন উদ্দীপক হচ্ছে ঘন্টা বাজবে, তার সঙ্গে যদি কুকুরের লালা ঝরে, প্রতিক্রিয়া হচ্ছে, এবং সেখানে যে খাবারটা পেয়ে যাচ্ছে সেটা তার কাছে রিইনফোর্সমেন্টের কাজ করছে। আর উদ্দীপক জ্ঞানমূলক প্রতিক্রিয়া, যখন কোনো উদ্দীপনা আসবে, উদ্দীপক সেখানে যে জ্ঞান অর্জন করছি সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রতিক্রিয়া, মানে জ্ঞান অর্জন করবে। আর শিখন প্রক্রিয়া, এখানে শিখন প্রক্রিয়া উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে একটা সম্পর্ক থাকবে, যেটা আমরা দেখেছি যে এস এবং আর, এটা দেখেছি এস এবং আর, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক থাকবে। স্টিমুলাস এবং রেসপন্স, এই দুটোর মধ্যে একটা কিন্তু সম্পর্ক থাকবে। এইটা হচ্ছে যে আচরণবাদীদের মধ্যে স্টিমুলাস এবং রেসপন্স, এই দুটো যত ঘন ঘন ঘটবে, শিখন প্রক্রিয়া তত শক্ত হবে, মানে দৃঢ় হবে। আর এখানে যেটা আমাদের প্রজ্ঞামূলক দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু অন্তর্দৃষ্টির কথা বলা হচ্ছে। অন্তর্দৃষ্টি, ইনসাইট। কোন একটা সমস্যা থেকে যখন আমরা দেখি যে তার কোন একজন সমস্যায় পড়ে আছে, এরকম তার মধ্যে থেকে একটা কিছু উদ্ভাবনী ক্ষমতা চলে আসলো, বা মনে মনে তার কাছে একটা সমস্যা সমাধানের পন্থা বেরিয়ে আসলো, সেটা কিন্তু সে অন্তর্দৃষ্টি দিয়েই সেই উদ্ভাবনী ক্ষমতাটা বের করতে পেরেছে। সেটা কিন্তু অন্তর্দৃষ্টির বিষয়। এবার আমরা প্রজ্ঞামূলক শিখনের যে তত্ত্ব, আমরা সেই তত্ত্বের একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ, যিনি একটা বিখ্যাত পরীক্ষা করেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার শিখন তত্ত্ব শিক্ষামূলক ভাবে কতটা গ্রহণযোগ্য, শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ কতটা আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা গেস্টাল্টের মতবাদ, গেস্টাল্ট জানি। গেস্টাল্ট হচ্ছে যে একটা গ্রুপ অফ থিঙ্কিং বলা যায়, যে একটা
মনস্তত্ত্ববিদদের একটা দল যারা এই মতবাদে বিশ্বাসী। গেস্টাল্ট কোনো একজন ব্যক্তির নাম নয়, এটা হচ্ছে একটা মতবাদ যেটা কয়েকজন বিজ্ঞানী মিলে, মনস্তত্ত্ববিদ মিলে এটা ঠিক করেছেন বা এটা মেনে চলেন। তো তাদের মধ্যে ইনসাইট সেই বিষয়টা থাকবে, আমরা ভিতরে আলোচনা করে দেখি। এখানে যেসব তত্ত্ব প্রজ্ঞাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং যেগুলির ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দীপক পরিস্থিতির সামগ্রিকতা ও আচরণের উপর গুরুত্ব দেওয়া হয় তাদেরকে প্রজ্ঞামূলক তত্ত্ব বলে। তাহলে যেগুলি শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপক পরিস্থিতি যার সামগ্রিকতা এবং আচরণের উপর গুরুত্ব দেওয়া হয় তাদেরকে প্রজ্ঞামূলক তত্ত্ব বলে। বিষয়বস্তু বৈশিষ্ট্যটা কি? প্রজ্ঞামূলক তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রজ্ঞার ধারণার বৈশিষ্ট্য। যে প্রজ্ঞা, সেটার ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের শুরুতেই প্রজ্ঞার ধারণা দিয়েছি, আশা করছি সবার বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। প্রজ্ঞা মানসিক প্রতিরূপ মানে মানস পটে, মানুষ ক্ষেত্রে কোন বিষয়টা ফুটে উঠছে, মনের মধ্যে কি ফুটে উঠছে বা কি জেগে উঠছে, সেটা আর কি মানস প্রতিরূপের কথা বলা হচ্ছে। শিখনের সহযোগী প্রক্রিয়ার গুরুত্ব, শিখতে গিয়ে যা যা আমাদের সহযোগিতা করে সেগুলোর সহযোগী প্রক্রিয়া, সেগুলোর গুরুত্ব আছে, সেগুলোর ইম্পর্টেন্স আছে। আর শক্তিবর্ধক সত্তা, রিএনফোর্সমেন্ট, অবশ্যই শিখতে গিয়ে যে বিষয়গুলো বললে তার ভালো লাগবে সেগুলো রিএনফোর্সমেন্টের কাজ করে। আর স্মৃতি ভান্ডারের সঙ্গে সংযোগ, স্মৃতির কথা বলা হয়েছে। আর সমস্যা সমাধান, সবসময় আমরা দেখব যে সমস্যা সমাধানের বিষয়টা এখানে আসবে। প্রবলেম সলভিং, যে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়ে যাবে এবং সেই প্রবলেমটা তার মধ্যে সমাধান করার যে একটা মানসিক ক্ষমতা সেটা জন্ম নেবে। আর পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ, যে কোনো বিষয় জানার জন্য তার যে পূর্ব অভিজ্ঞতা, সে যেটা শিখে এসেছে সেই আগের থেকে বা তার মধ্যে যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের সঙ্গে বর্তমান যে শিক্ষা গ্রহণ করতে চাইছে তার একটা সেতু বন্ধন বা সংযোগ, এই যে প্রজ্ঞামূলক গেস্টাল্ট তত্ত্ব তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা এই প্রসিদ্ধ তত্ত্ব যে কিছু আমরা দেখি, যে আমরা শিখন তত্ত্বে এই যে প্রজ্ঞামূলক তত্ত্ব, সেখানটাই আমরা কয়েকটা তত্ত্ব পাই, শুধু গেস্টাল্টেই না, গেস্টাল্ট ছাড়াও আমরা পাই ব্রুনারের যে তত্ত্ব, আমরা উদ্ভাবনমূলক তত্ত্ব সেটা পাই। আর পিয়াজের জ্ঞানমূলক নির্মিতিবাদ যেটা পিয়াজের তত্ত্ব, সেটা পাই। তো আমরা আলোচনা করতে করতে যতটা পারা যায় দেখা যাক, কারণ প্রত্যেকটা থিওরি বেশ বড় ছোট, প্রত্যেকটা নিয়ে একটা করে ক্লাস হয়, তো আমরা যতটা পারছি আলোচনা করার চেষ্টা করছি। সমগ্রতাবাদীদের তত্ত্ব, গেস্টাল্ট থিওরি, সেখানে আমরা দেখছি যে এই তত্ত্বের প্রবক্তা কারা আছেন। তো ওয়ার্দিমার, কাফকা আর হচ্ছে উলফগ্যাং কোহলার। আমরা এই তিনজনের নাম জানি, তার মধ্যে এই উলফগ্যাং কোহলার, তার নামটা আমরা বিশেষভাবে উল্লেখ করব। ইনি দুখানা পরীক্ষা করেছিলেন, একটি মুরগি নিয়ে পরীক্ষা আর একটি শিম্পাঞ্জির পরীক্ষা, দুটোই উল্লেখযোগ্য। বেশি উল্লেখযোগ্য হচ্ছে শিম্পাঞ্জির পরীক্ষাটা। তো আমরা দেখব এখানে প্রধানত শিখন ও প্রত্যক্ষণ, এই দুটি মানসিক প্রক্রিয়ার উপরেই এই পরীক্ষাগুলো করা হয়েছে। শিখন এবং প্রত্যক্ষণ, শিখন প্রত্যক্ষণের যে উপর জোর দেওয়া হয়েছে, কেন আমরা পরীক্ষাগুলো যখন আলোচনা করব তখনই বুঝতে পারবো। এখানে কোহলার একটা মুরগির পরীক্ষা করেছেন। মুরগির পরীক্ষাটা হচ্ছে যে একটা ধূসর রঙের কাগজ থাকবে আর একটু বেশি ধূসর রঙের কাগজ থাকবে, সেখানে খাবার দেয়া থাকবে। একটু কম ধূসর রঙের যে জায়গাটা, কাগজটা, সেখানে খাবারটা থাকবে, মুরগি যখন যাবে খাবারটা পাবে। এবার বিভিন্ন ভাবে তাকে টেস্ট করার জন্য
ওই খাবারটা কোনো সময় সরিয়ে নেওয়া হবে, যেমন একবার যখন যাবে সাদা কাগজ দিয়ে দেওয়া হবে এবং খাবারটা সরিয়ে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে। আর এই পরীক্ষাটা প্রায় 400 থেকে 600 বার করা হয়েছিল। দিয়ে দেখলো যে মুরগি একেবারে ধূসর রঙের বাদ দিয়ে বা সাদা রঙের কাগজ বাদ দিয়ে দুটোই কালো রঙের কাগজ দিয়ে খাবার দেওয়া হয়েছিল, মানে কাগজের তলায় খাবারটা দেওয়া হয়। তো একটু বেশি কালো একটা খাবার কাগজ ছিল আর একটু কম কালো কাগজের রং। তো সেই কম কালো কাগজের তলায় কিন্তু খাবারটা রাখা ছিল। মুরগি একটা টাইমে গিয়ে ওই বেশি কালো কাগজটা অ্যাভয়েড করে কম কালো কাগজটা যেটা তার নিচে খাবার আছে ভেবে গিয়ে সেখান থেকে কিন্তু খাবারটা কালেক্ট করেছিল। তো এখান থেকে বোঝা যায় যে তার মধ্যে ইনসাইট আছে, রংটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে কোন জায়গাটায় খাবার থাকতে পারে তার মধ্যে সেই বিষয়টা জেগে উঠেছিল। এটা অন্তর্দৃষ্টি থেকে জানা যায় বা অন্তর্দৃষ্টি ছিল বলে সে এই বিষয়টা জানতে পেরেছিল এবং সেখান থেকে খাবারটা কালেক্ট করেছিল। এটা গেল মুরগির পরীক্ষাটা। আর আরেকটা ছিল শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা, কোহলারের শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা। তো এই শিম্পাঞ্জিটার নাম ছিল, শিম্পাঞ্জির নাম হচ্ছে সুলতান। সুলতান নামক একটা শিম্পাঞ্জি, তাকে নিয়ে একটা খাঁচার মধ্যে রাখা ছিল। শিম্পাঞ্জি প্রথমে দেখলো যে ও খাঁচার ভিতরে আছে কিন্তু খাবারটা মানে একটা কলা সেটা কিন্তু খাঁচার বাইরে আছে, কিন্তু এমন একটা দূরত্বে আছে যেখান থেকে হাত নাগালে পাওয়া যাবে না, কিন্তু খাবারটা খুব বেশি দূরেও নেই, সে হাত বাড়িয়ে সেটা নিতে পারছে না, কিন্তু সেখানে এই খাবারটা ওর প্রয়োজন ছিল খুবই। তো সেখানে ওই লাঠি বাঁশের দণ্ড কিছু ছিল, লাঠি জাতীয় কিছু, তো সেই দণ্ডগুলো বারবার নাড়াচাড়া করতে করতে তার মাথায় কিছু একটা বুদ্ধি এসেছিল। সেই বুদ্ধিটা এই যে ভাবছে লাঠিগুলো নিয়ে যে ও কি করা যায় সেটা ভাবছিল, ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি আসে যে ওই যে দুটো লাঠিকে একসঙ্গে যদি জয়েন্ট করা যায় তাহলে একটু দৈর্ঘ্যটা বেশি হয়, দিয়ে সেই দৈর্ঘ্য বেশি হলে এই যে জয়েন্ট করছে লাঠিটা, দৈর্ঘ্য বেশি হলে ওই কলাটা ওই লাঠিটা দিয়ে টেনে নেওয়া যায়। তো সেটাই আর কি করেছে, দৈর্ঘ্য ওই দুটো লাঠিকে জয়েন্ট করে সে একটা লম্বা একটা দণ্ড তৈরি করেছে, দিয়ে সেই লাঠিটার সাহায্যে কলাটাকে সে টেনে তার খাঁচার দিকে নিয়ে গিয়ে সে খাবারটা খেয়েছে। তো এটা একটা শিম্পাঞ্জি করেছে, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ, অনেক ভেবে সে কিন্তু এই বুদ্ধিটা তার মাথা থেকে বের করেছে। তো যে বুদ্ধি থেকে মাথা থেকে বের করেছে সেটা কিন্তু ইনসাইট, তার অন্তর্দৃষ্টি থেকে সে দেখেছে যে এটা কিভাবে করা যায়, অনেক ভেবেচিন্তে সে কিন্তু এই বিষয়টা করেছিল। এবার গেস্টাল্ট কথাটার মানে এখানে একটা দেয়া আছে, যে গেস্টাল্ট হচ্ছে একটা জার্মান শব্দ যার অর্থ হচ্ছে গঠন, অবয়ব। অবয়ব মানে আমরা জানি দেহ বা গঠন বা শরীর, যেটা একটা সম্পূর্ণ আকার দেয় গেস্টাল্টদের আর কি, সম্পূর্ণতাবাদী বা এইসব সমগ্রতাবাদী যা বলা হয় সেটা আর কি। এই জন্যই বলা হয় যে গেস্টাল্টদেরকে সমগ্রতাবাদী কেন বলা হচ্ছে, যে ওদের তত্ত্বটাই হচ্ছে এরকম সমগ্রতার বিষয় নিয়ে আলোচনা। তো শিম্পাঞ্জির এই যে সুলতানের পরীক্ষাটা নিশ্চয়ই বুঝে গেল। আমরা পরবর্তীতে যাই যে সামগ্রিক প্রত্যক্ষণের নীতি সমূহ। এই যে গেস্টাল্ট তাদের যে নীতি কি কি ছিল সেটা আমরা এখন পড়ব। সামগ্রিক প্রত্যক্ষণের নীতির মধ্যে বিচ্ছিন্নকরণের নীতি একটা আছে, প্রিন্সিপাল অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড। এটা একটা কি, সেটা হচ্ছে যে আমরা আকাশে আকাশ তারা দেখি, সেই তারাগুলোর মধ্যে আমরা খুব সহজে সপ্তর্ষি মণ্ডলকে বা কালপুরুষকে বা ক্যাসিওপিয়াকে আলাদা করে ভাবতে পারি, বিচ্ছিন্ন করতে পারি। এই যে আকাশটা সমগ্রতার মধ্যে বিচ্ছিন্ন করে আমরা ক্যাসিওপিয়া বা
সপ্তর্ষি মণ্ডল বা কালপুরুষ যে নক্ষত্র মণ্ডলী আছে সেগুলোকে আমরা আলাদা করে দেখতে পারি। তো এরকম সমগ্র একটা কোনো বিষয়, কোনো একটা ক্লাসে সমগ্র একটা বিষয় যখন টিচার এসে ধারণা দিবেন, দিয়ে তারপরে ছোট ছোট করে চ্যাপ্টার ওয়াইজ পড়াবেন, এটা সেই জায়গা থেকে এসেছে। সেটা হচ্ছে বিচ্ছিন্নকরণের নীতি। আর সাদৃশ্যের নীতি, সাদৃশ্যের নীতিটা কি? সাদৃশ্যের নীতিটা হচ্ছে যে আমি যখন সুদ কষা অঙ্ক করব, সরল সুদ জটিল সুদ, তখন আমার মধ্যে খুব সহজে ওই লাভ ক্ষতির অঙ্কগুলো চলে আসতে পারে, কারণ কিছুটা সাদৃশ্য আছে সেখানে। তো এইটা হচ্ছে সাদৃশ্যের নীতি। একই রকম দেখতে কিছু বিষয় থাকে, যে বিষয়গুলোর মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পাই, মিল খুঁজে পাই, এক কথায়। নৈকট্যের নীতি, নৈকট্যের নীতিটা হচ্ছে নৈকট্য মানে কাছে, নিকটে। আমরা কোনো বিষয় যখন কাছাকাছি দেখতে পাই, যেমন খুব তাড়াতাড়ি রিভিশন করতে পারি। নৈকট্যের নীতি মানে হচ্ছে যে কিছু বিষয় যেখানে একদম কাছাকাছি কিছু বিষয় থাকে, যেগুলো আমরা একটা আলোচনা করতে গেলে আরেকটা করতে পারি। যেমন জারণ বিজারণ একটা বিষয় আছে, জারণ আর বিজারণ। এই জারণ বিজারণ পড়াতে গিয়ে আমরা যখন জারণ পড়াবো, তখন কিন্তু তার পরে পরেই বিজারণটাও পড়াবো। এটা হচ্ছে বিষয়। যখন আমরা জারণ পড়িয়ে দিলাম, তার 1 মাস পরে আমরা বিজারণ পড়াতে যদি যাই, তাহলে কিন্তু এই জারণ বিজারণ পড়ানোর মধ্যে না একটা প্রবলেম তৈরি হবে। তো নৈকট্যের নীতি বলতে আমরা ওইটাই বুঝি, যে নৈকট্য হচ্ছে যে যে বিষয়টা আমরা রিলেটেড, তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই এই দুটো বিষয়কে আমরা খুব কাছাকাছি একটা ডিউরেশনে ক্লাস দিয়ে বুঝাবো। এইটা হচ্ছে নৈকট্যের নীতি। আর ধারাবাহিকতার নীতি, ধারাবাহিকতার নীতি হচ্ছে যে কোনো একটা বিষয় যখন পড়ানো হয় তখন ধারাবাহিকভাবে করতে হয়। এই যে গেস্টাল্টের তত্ত্বে আমরা যে বিষয়গুলো দেখি, যে ধারাবাহিকভাবে শিম্পাঞ্জি বলি বা মুরগিটা বলি, ধারাবাহিকভাবে তাদেরকে কিন্তু এই টেস্টগুলো করানো হয়েছে। তারপরেই কিন্তু তারা খাবারটা সংগ্রহ করতে পেরেছিল এবং তাদের যে জ্ঞান বা শিক্ষণ সম্পন্ন হয়েছিল। এটা ধারাবাহিকতা। মাঝখানে কিন্তু যদি ধারাবাহিক ভাবে সেটা না করা হয়, বিচ্ছিন্ন করা হয় বা গ্যাপ রাখা হয়, তাহলে বা একটার আগে আরেকটা করা হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না। আরেকটা হচ্ছে যে পরিমিতির নীতি। পরিমিতির নীতি, এটা পরিমিতি বলতে আমরা ওই অঙ্কের পরিমিতি বুঝি না। পরিমিতি হচ্ছে যে সংযম বোধ, যে কতটা শিখবো কতটা ছাড়বো, এই বিষয়টা আমাদের জানা দরকার। এটা হচ্ছে পরিমিতির বোধ। তো পরেরটা দেখি। এবার আমরা ইনসাইট বিষয়টা জানবো। আমরা যে বারবার শিম্পাঞ্জির কথা বললাম, ওইখানে সুলতানের কথা বললাম, যে অন্তর্দৃষ্টির কথা বললাম, সেই বিষয়টা নিয়ে একটা ডিটেলস জানা দরকার আছে। অন্তর্দৃষ্টি হচ্ছে হাচিনসন, ইনি একটা কথা বলেছেন, হাচিনসন। অন্তর্দৃষ্টি হলো এক ধরনের দৃষ্টি বা প্রত্যক্ষণ, এক ধরনের দৃষ্টি বা প্রত্যক্ষণ যেটা অন্তর দিয়ে দেখতে হয়। অন্তর্দৃষ্টি হচ্ছে এটা, যেটা আমরা খালি চোখে দেখছি সেটা নয়, এটা একটা প্রত্যক্ষণ যেটা আমাদের অন্তরে ঘটে। আর ওয়াসবার্ন, হিলগার্ড তারা মন্তব্য করেছেন যে অন্তর্দৃষ্টি হঠাৎ কোনো প্রত্যক্ষণ নয়, হঠাৎ করে এই অন্তর্দৃষ্টিটা আসে না, উদ্দেশ্যমুখী প্রক্রিয়ার মাধ্যমে এর বিকাশ ঘটে। তাহলে যে কোনো অন্তর্দৃষ্টি আমার মধ্যে কিন্তু হঠাৎ করে জেগে উঠবে না। অন্তর্দৃষ্টি জেগে ওঠার জন্য আমার এই যে উদ্দেশ্য লাগবে, কোন একটা উদ্দেশ্য থাকবে, কোন একটা সমস্যা থাকবে বা সমাধান করার চিন্তা থাকবে। এইসব যদি আমার মধ্যে উদ্দেশ্য, একটা জোরালো উদ্দেশ্য থাকে, তবেই আমার মধ্যে অন্তর্দৃষ্টি ফুটে উঠতে পারে। হঠাৎ করে কিন্তু অন্তর্দৃষ্টি জেগে ওঠে না। এই অন্তর্দৃষ্টি দুই রকমের আছে, একটা সম্মুখ অন্তর্দৃষ্টি বা ফোরসাইট অন্তর্দৃষ্টি, আর একটা হচ্ছে পশ্চাৎ অন্তর্দৃষ্টি বা হিন্ডসাইট অন্তর্দৃষ্টি।
তো এটা আমরা দেখবো যে হিন্ডসাইট পশ্চাৎ অন্তর্দৃষ্টি এবং সম্মুখ অন্তর্দৃষ্টি বলতে কি বুঝি। এখানে আমরা দেখছি সম্মুখ অন্তর্দৃষ্টিটা হচ্ছে যে যে চিন্তাটা আমার মধ্যে আগে থেকেই আছে সেটাকে আমরা সংগঠনটি আমাদের আগে থেকেই থাকে চিন্তা করে থাকি, সেটা হচ্ছে সম্মুখ অন্তর্দৃষ্টি। আর যে ভুল সংগঠনগুলির পুনরাবৃত্তি করে না, মানে যখন আমি কোনো জায়গায় কোনো চেষ্টা করতে করতে আমার যে ভুলগুলোর জন্য আমার লক্ষ্য বস্তুতে আমি পৌঁছাতে পারছি না, সেই ভুলগুলোকে যতক্ষণ আমি না বাদ দিতে পারি ততক্ষণ কিন্তু আমি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবো না। তো সেই ভুলগুলো যেন বারবার রিপিট না হয়, পুনরাবৃত্তি না হয়, তো সেইটাই হচ্ছে যে পশ্চাৎ বা হিন্ডসাইট ইনসাইট অন্তর্দৃষ্টি, পশ্চাৎ অন্তর্দৃষ্টি, যেগুলো পুনরাবৃত্তি হয় না যে ভুলগুলো, সেটা হচ্ছে যে পশ্চাৎ অন্তর্দৃষ্টি। এবার কি কি কার্যকারিতা নির্ভর করে, এগুলোর মধ্যে মানসিক ক্ষমতা, অন্তর্দৃষ্টির জন্য কি কি আমাদের ভেরিয়েশন ডিপেন্ড করে কি কি জিনিসগুলো, সেগুলো আমরা দেখবো। সেটা হচ্ছে যে কার্যকারিতার নির্ভর করে, যেমন মানসিক ক্ষমতা একটা বিষয়, যে আমাদের মানসিকভাবে আমরা যদি সক্ষম না হই, তা আমার তো মাথায় বুদ্ধি খেলবে না, অন্তর্দৃষ্টি তো দূরের কথা। তো মানসিক ক্ষমতা বা বুদ্ধি এটা একটা প্রয়োজন হয়, পূর্ব জ্ঞান দরকার হয়। অবশ্যই আমার মধ্যে যদি ন্যূনতম আগে থেকে কিছু জ্ঞান না থাকে, আমি যদি জিরো থেকে শুরু করি, তাহলে আমার একটা জটিল বিষয় সমাধান করতে গেলে অনেক সময় লাগবে। তো জিরো থেকে শুরু করলে সেটা হবে না, কিছুটা জ্ঞান আগে থেকে লাগবে, সেটা পূর্ব জ্ঞান। শিখনের উদ্দেশ্যের ধারণা, এটা একটা শিখনের উদ্দেশ্যের ধারণা। উদ্দেশ্যটা কি, আমি কোনো একটা বিষয় যখন শিখবো, তা শেখার উদ্দেশ্যটা কি? শেখার তো শেষ নেই, পৃথিবীতে অনেক বিষয় আছে যেগুলো আমরা শিখবো মনে করলে শিখতেই থাকবো। তো আমার তো উদ্দেশ্য থাকতে পারে যে আমি এই জন্য শিখবো। আমরা অনেক বন্ধুকে দেখি যারা বলে যে আমার সন্তান বা আমার এই স্টুডেন্ট বা আমার এই ভাই বা আমার এই বোন যত দূর পড়তে চাইবে আমি তাকে তত দূর পড়াবো, যত দূর পড়তে চাইবে তত দূর পড়াবো। তো উদ্দেশ্যটা কি এখানে? পড়াটা উদ্দেশ্য নাকি না কোথাও একটা লক্ষ্যবস্তুতে পৌঁছানো? এই কথাটার মধ্যে কিন্তু আমার মনে হয় কিছু একটা কারেকশন করা দরকার আছে। উদ্দেশ্যমুখী হওয়া উচিত। যত দূর পড়বো তত দূর পড়াবো, এই বিষয়টার মধ্যে কোনো উদ্দেশ্য আমি খুঁজে পাই না। পড়াটা উদ্দেশ্য যদি হয়, এই পৃথিবীতে শেখার শেষ নাই। তো এটা শিখনের একটা উদ্দেশ্য থাকবে, অবশ্যই শিক্ষার উদ্দেশ্য থাকবে, যে আমি কেন শিখছি এই উদ্দেশ্যটা আমার থাকা উচিত। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অবশ্যই শিক্ষার্থীরা নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না, তাদেরকে অ্যাক্টিভ মুডে কিন্তু যে বিষয়টা শিখতে হবে। এটা হচ্ছে অন্তর্দৃষ্টির একটা যে কার্যকারী নির্ভরশীলতা আমরা যেটা পাই, সেটা হচ্ছে এই বিষয়গুলো নির্ভর করছে। এবার আমরা শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগটা দেখব। যে এই গেস্টাল্ট তত্ত্ব, আমরা তো অন্তর্দৃষ্টি এইসব বিষয়গুলো জানলাম, যে এডুকেশন এর অ্যাপ্লিকেশন কি আছে সেটা দেখব। সেখানে হচ্ছে গেস্টাল্ট তত্ত্বের যে প্রয়োগ, সেটা সামগ্রিকতা বোধ ও শিখন। সামগ্রিকতা বোধ ও শিখন সেটা কি? যে কোনো বিষয়ে, যেমন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই যে বিষয়গুলো আমরা পড়ি, সেই বিষয়গুলো যখন পড়াশোনা করি, সেই বিষয়গুলো তখন পড়াশোনার সময়, রাষ্ট্রবিজ্ঞান হোক বা যে কোনো সাবজেক্টেই হোক না কেন, সেই পাঠ্য বিষয়ের সামগ্রিক ধারণা দিয়ে পরে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি অংশকে ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়। যেমন আমি যদি মুঘল সাম্রাজ্য পড়াই, তো মুঘল সাম্রাজ্যের একটা পার্ট আছে, আমরা যদি বলি যে মুঘল সাম্রাজ্যের সময়টা কি, তো এরকম ভাবে আমরা দেখিয়ে দিতে পারি যে 1526 সেখান থেকে মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে, এবং অ্যাক্টিভ মুডে 1707 পর্যন্ত এই টাইমটা কিন্তু মুঘল সাম্রাজ্যের সময়। আর যদি আমরা ওই মাঝখানের একটু টাইম আমরা ওই 40 থেকে 1540 থেকে হচ্ছে 55 পর্যন্ত, 1555, এই টাইমটা বাদ দিয়ে দিই, তাহলে পুরোটাই মুঘল সাম্রাজ্য। এইবার এইটা হলো একটা সামগ্রিক ধারণা, মুঘল সাম্রাজ্যের সামগ্রিক ধারণা। এইবার বাবর কত বছর করেছেন,
হুমায়ুন কত বছর রাজত্ব করেছেন, আকবর কত বছর রাজত্ব করেছেন, এই যে শাহজাহান, জাহাঙ্গীর যারা আছেন প্রত্যেকে কত বছর রাজত্ব করেছেন, তাদের কি কৃতিত্ব, এই যে আলাদা আলাদা পার্টে পার্টে ভাগ করে যে আলোচনা, সেইটার বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে যে যে সামগ্রিক একটা ধারণা, এই যে মুঘল সাম্রাজ্য সম্বন্ধে আমি যদি মুঘল সাম্রাজ্য সম্বন্ধে বলি, তো সেখানে এই সামগ্রিক ধারণাটা প্রথমে টিচার ক্লাসে দিয়ে দিতে পারে, তারপরে ছোট ছোট করে ক্লাস ব্রেকআপ নিয়ে ডিটেলস ভাবে বাবর সম্বন্ধে, আকবর সম্বন্ধে, হুমায়ুন সম্বন্ধে, আরো যারা আছেন ঔরঙ্গজেব সম্বন্ধে কিন্তু আলোচনা করতে পারে। এইটাই হচ্ছে যে সামগ্রিকের মধ্যে ওই ছোট ছোট ভাগ করে আলোচনার বিষয়টা। তারপর আমরা যেটা দেখি যে এখানে পরেরটা হচ্ছে বিষয়বস্তুর সংগঠন। বিষয়বস্তুর সংগঠন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে যে বিষয়বস্তুর সংগঠন হচ্ছে যে অর্থহীন অংশ বা যান্ত্রিক প্রচেষ্টা এর সময়ে চূড়ান্ত লক্ষ্যে প্রাসঙ্গিকতার বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যে যান্ত্রিক প্রচেষ্টা, অর্থহীন অংশ বা যান্ত্রিক প্রচেষ্টা, যেসব জায়গাগুলো আমার সিলেবাসের মধ্যে আছে কিন্তু প্রয়োজন নেই, বা যে জিনিসগুলো একদম পুরো যন্ত্রের মতো মুখস্থ করতে হবে, এই যে বিষয়গুলো, সেই জায়গাগুলো কি করতে হবে, যে প্রাসঙ্গিক বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যে আমি অপ্রাসঙ্গিকটা বাদ দিয়ে প্রাসঙ্গিক বিষয়টা রাখবো, যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। এইটা বিষয় যে আমার কতটুকু পড়তে হবে একটা বিষয়। এই যেমন আমরা আপার প্রাইমারি টেট যদি দিই, তা আপার প্রাইমারি টেটে আমাদের শিখন তত্ত্বের কতটুকু পড়তে হবে, আমাদের সিলেবাসে কতটুকু আছে, এই বিষয়টা যদি আমি জানি, তাহলে আমার সেইটুকু পড়বো, সেইটুকু পড়ে আর বাকি অনেক তো তত্ত্ব আছে, সব তো আমার দরকার নেই। আমার পরীক্ষাটার জন্য কতটা দরকার, সেই যতটা দরকার ততটা পড়বো, আর যেটা দরকার নেই সেটা ছাড়বো, একদম পরিষ্কার কথা ছাড়বো, কারণ আমার পরীক্ষায় সেটা এই মুহূর্তে দরকার হচ্ছে না। আমার যখন শেখার দরকার হবে নিশ্চয়ই পরে আমি শিখবো। তো আমার সেইটা একটা বিষয় যে অর্থহীন যান্ত্রিক প্রচেষ্টা যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কতটা পড়তে হবে, কতটা ছাড়তে হবে, এই বিষয়টা রয়েছে। তারপর প্রিন্সিপাল অফ সিমিলারিটি, সাদৃশ্যের নীতি, পাঠ্য বিষয়ের সঙ্গে সাদৃশ্য রেখে ব্যবহারিক প্রয়োগ, যেমন সুদ কষা অঙ্ক থেকে সুদ আসল বিষয়ে অন্তর্দৃষ্টি জাগে। তাহলে যখন আমি একটা প্রাসঙ্গিক বিষয় পাবো, যেমন সুদ কষা অঙ্ক আমি করলাম, দিয়ে আমার ব্যবহারিক জীবনে আমি কি এটা থেকে কি শিখলাম, সুদ সম্বন্ধে আমার ধারণা হবে, আসল সম্বন্ধে ধারণা হবে, যে সুদ আসল জিনিসটা কি, আমি যখন আমার কোনো পয়সা ব্যাংকে জমা দিতে যাব সেটা কি সুদ না সেটা আসল, এই ধারণাগুলো আমার জন্ম নিবে। সেটা সেটা ব্যবহারিক জায়গা আমরা এই জায়গাগুলো দেখতে পাবো, যে সাদৃশ্যের নিয়ম বলতে এটাই, যে আমি সেখানে কি শিখলাম এটা। তারপরে নৈকট্যের নীতি, প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি, নৈকট্যের নীতি দুটি পরস্পর প্রাসঙ্গিক বিষয়ে আমরা জারণ বিচরণ দিয়ে এখনই আলোচনা করেছি, যে নৈকট্যের বিষয়টা কি। এখানে দুটি পরস্পর সম্পর্ক স্থাপন সম্ভব, দুটি প্রাসঙ্গিক বিষয় পরস্পর সম্পর্ক আছে, এরকম দুটো প্রাসঙ্গিক বিষয়। যেমন ভূগোল পড়ানোর অনেক দিন পরে বিজ্ঞান পড়ালে হবে না, খুব কাছাকাছি পড়াতে হবে। এই যে বিষয়টা আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যদি জারণ করি তো খুব কাছাকাছি বিজারণ করতে হবে। আমরা যদি ভূগোলের কোনো বিষয় পড়ি তো সেই ভূগোলের বিষয়টা, যেমন আমরা প্রাকৃতিক ভূগোল যদি পড়ি, সেখানে পাহাড়, নদী, মালভূমি, এই বিষয়গুলো যত টপিকগুলো আছে আমাদের পরপর পড়ে গেলে সুবিধা হবে। আর তা না হলে আমরা যদি ভূগোলের কোনো শিল্প নিয়ে পড়তে যাই, এই পাহাড় নদী পড়লাম যে তারপরে শিল্প বা ডেমোগ্রাফি নিয়ে পড়ছি, তাহলে কিন্তু আমাদের একটা সাদৃশ্য, একটা নৈকট্যের অভাব। কাছাকাছি আলোচনা যেটা হয়, যেটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি, সেটা হচ্ছে যখন আমি নদী পড়বো তো অবশ্যই মাল্টিপারপাস ড্যামগুলো পড়ে নেবো সেই সময়, যে কোথায় কোন নদী বাঁধ আছে, এটা নৈকট্য। সেটা গেল। তো দুটি পরস্পর প্রাসঙ্গিক বিষয় পরপর পড়া, এই কাছাকাছি পড়া, এটা হচ্ছে যে নৈকট্যের নিয়ম। তারপরে
গেস্টাল্ট তত্ত্বের এই শিক্ষাক্ষেত্রে প্রয়োগটাই আমরা আবার দেখছি যে এইগুলো একটা ধারাবাহিকতার নিয়ম। সেটা সেটা একটা কি ধারাবাহিকতার নিয়ম হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিষয় পর পর পড়বো খুব সহজে বুঝতে পারবো, আর যদি হ্যাপাজেটলি পড়ি সেখানে কিন্তু প্রবলেম হবে। আমি ধ্বনি পড়বো, ধ্বনি পড়ার পরে বর্ণ পড়বো, কারণ ধ্বনির পরে ধ্বনি যখন লেখা হলো তখন বর্ণ, এবার ধ্বনির লেখা হলো বর্ণ হয়ে গেল, বর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু শব্দ বানানো হয়েছে, শব্দ তৈরি হয়েছে। এবার শব্দ, বিভিন্ন শব্দ যখন পাশাপাশি বসবে তখন বাক্য হবে। এই সিকোয়েন্সটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে। প্রথমে আমি যদি বাক্য দিয়ে শুরু করি তাহলে কিন্তু হবে না। প্রথমে আমি ধ্বনি, তারপর বর্ণ, তারপর শব্দ, তারপর বাক্য, তারপর প্যারাগ্রাফ, তারপর আরো যা আছে এগুলো করতে পারি। তো সেটা হচ্ছে ধারাবাহিকতার নিয়ম, যে ধ্বনি, বর্ণ, শব্দ এগুলোকে আমরা ধারাবাহিকভাবে শিখব। তারপরে নিরবচ্ছিন্ন ভাবে পাঠ করা, ওইটাই তো বললাম সেটা। আর পরিমিতি বোধ, কতটা পড়বো, সক্রিয় ও আগ্রহ। স্টুডেন্টদের মধ্যে যদি অ্যাক্টিভনেস না থাকে তো কোনো বিষয় টিচার জোর করে শেখাতে পারবে না। মানসিকভাবে তাদেরকে, মানসিক এবং শারীরিক উভয়ভাবে অ্যাক্টিভ থাকতে হবে, যদি থাকে তাহলে সেটা সম্ভব শেখানো। আর শিখনের আগ্রহ ও লক্ষ্য, সেটা তো অবশ্যই, আমি যদি আমার লক্ষ্য না থাকে তো আমি কোনো কিছুই যতই আগ্রহ দিয়ে শিখি না কেন সেই শিখে খুব একটা কাজ লাগবে না। আমার আগ্রহ, আমার লক্ষ্যটা কি আছে, সেই লক্ষ্যটা যদি থাকে তবেই তো আমার শিখে লাভ হবে, সেটার কথা বলেছে শিখনের আগ্রহ ও লক্ষ্য। আর পরেরটা বলছি প্রজ্ঞাগত কারণ অন্ধ ভয় অন্তর্দৃষ্টিতে বাধা মেলা সৃষ্টি করে। প্রজ্ঞামূলক কারণ কিছু আছে, যেমন ভয়, তারপরে অন্ধবিশ্বাস, এই সমস্ত বিষয়গুলো অন্তর্দৃষ্টিতে বাধা সৃষ্টি করে। অন্তর্দৃষ্টিতে আমাদের বাধার, যদি ওই যে শিম্পাঞ্জি ওই লাঠি দুটোকে জয়েন্ট করার সময় সে যদি ভয় পেতে যে এই লাঠিগুলোই আমার হাতে লেগে যেতে পারে, আমার হাতে কেটে যেতে পারে ইত্যাদি, যদি ভয় কাজ করতো সে লাঠিগুলোকে ফেলেও দিতে পারতো। এরকম অনেক জায়গায় আমরা দেখি যে পড়াশোনাতে অনেক জনের ভীতি থাকে। আইএস এর মতো একটা পরীক্ষা যদি আমি দিতে যাই তখন অনেকজন তো পড়াশোনা করছে, সবাই তো পারছে না, আমি পাবো কি পাবো না, এই যে ভীতি, একটা সংকোচ বোধ, এইসব থাকলে কিন্তু শিক্ষণ সম্পন্ন হবে না। সক্রিয় অংশগ্রহণ রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এইটার বিষয়টা বলা হয়েছে যে অন্ধ ভয় এইসবগুলো অন্তর্দৃষ্টিতে বাধা সৃষ্টি করে। যখন আমার অন্তর্দৃষ্টিটা জেগে উঠবে, যদি ভয় থাকে নিজের মধ্যে, যদি কনফিডেন্স ঠিকঠাক না থাকে তো আমি সেই জায়গাটায় কিন্তু অন্তর্দৃষ্টি জাগিয়ে উঠতে পারবো না, আমার অন্তর্দৃষ্টি জেগে উঠবে না। এটা গেল আমাদের গেস্টাল্ট দের মতবাদ, শিখনে তাদের প্রয়োগ, তাদের যে ভূমিকা, সেই সমস্ত বিষয় গেল। পরবর্তীতে যে বিষয়টা আমরা আলোচনা করব আরেকটা বিখ্যাত মতবাদ, আরেকজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ, তার সম্বন্ধে আমরা আলোচনা করব। ব্রুনারের কথা আমরা জানি যে উনি একটা তত্ত্ব দিয়েছেন, শিখন তত্ত্ব। তিনি আরেকটা অন্য ধরনের তত্ত্বের কথা বলছেন। ব্রুনার বলছেন যে কোনো শিশু সে যখন কোনো কিছু শিখবে তখন তার মধ্যে একটা শিখন উদ্ভাবনী ক্ষমতা জন্ম নেবে। সে কিছু একটা আবিষ্কার করবে, হঠাৎ তার মধ্যে একটা আবিষ্কারের একটা চিন্তা ভাবনা আসবে এবং আবিষ্কার করে করে নতুন ভাবে সে শিখে। সেই জন্য ব্রুনারের তত্ত্বটা উদ্ভাবনমূলক বা আবিষ্কারমূলক তত্ত্ব বলা হচ্ছে। উদ্ভাবনমূলক বা আবিষ্কারমূলক তত্ত্ব ব্রুনারের এই জন্য বলা হচ্ছে যে বাচ্চা বা কেউ যখন শিখবে সেই শিখন প্রক্রিয়াটা উদ্ভাবনী শক্তির মাধ্যমে হবে বা আবিষ্কারের মাধ্যমে হবে বলে সেটা উদ্ভাবনী বা আবিষ্কার তত্ত্ব হিসেবে পরিচিত। এই ব্রুনার এই থিওরিটা দিয়েছিলেন। তো উনি বেশ কিছু বই লিখেছিলেন, তার মধ্যে বিখ্যাত 3খানা বই না বললেই নয়। সে বইগুলোর নাম বলছি, একটা প্রসেস অফ এডুকেশন,
প্রসেস অফ এডুকেশন, এই একটা বই। তিনি এই এই বুকটা তিনি বলেছিলেন প্রসেস অফ এডুকেশন। এটা হচ্ছে যে 1951 সালে এই বইটি প্রকাশ পেয়েছিল। আরেকটা হচ্ছে টুয়ার্ড এ থিওরি অফ ইনস্ট্রাকশন, টুয়ার্ড এ থিওরি অফ ইনস্ট্রাকশন, এটা 1966 সালে প্রকাশিত হয়েছিল বইটা। আরেকটা দ্য রেলিভেন্স অফ এডুকেশন, এই একটা বই, সেটা 1971 সালে প্রকাশিত হয়েছিল। এই তিনখানা বই ব্রুনার, যার থিওরিটা এই তিনখানা বইয়ের উপরে নির্ভর করছে, উনি এই বিখ্যাত বইগুলো লিখেছিলেন। আমরা ইনফরমেশন এই গ্যাদার করার জন্য এই বইগুলোর নাম এবং প্রকাশ কালগুলো জেনে রাখবো, যে বিভিন্ন সময় বইগুলোর সম্বন্ধে জানতে চাইতে পারি। ব্রুনারের গ্রন্থগুলো তার তত্ত্বগুলো ব্যাখ্যা করেছে, এটা তো অবশ্যই এই বইগুলো থেকে তার এই যে তত্ত্ব, যে উদ্ভাবনী ক্ষমতা, যে উদ্ভাবনী যে বিষয়, আবিষ্কারমূলক তত্ত্ব, সেটা উনি দিয়েছিলেন। এবার ব্রুনার বলছেন তার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কেন্দ্রে একটি ধারণা আছে। উনি বলছেন যে প্রত্যেকটা বিষয়ের কেন্দ্রে একটি ধারণা আছে, যা বাক্য চিত্র বা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। আর এইটাই হলো তার মূল ধারণা, যে উনি বলছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ধারণা আছে, যেটাকে বাক্য, চিত্র এবং বিভিন্ন সূত্র তার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এইগুলো হচ্ছে তার প্রকাশ করার এক একটা বিষয়, যেখানে বাক্য থাকতে পারে, সূত্র থাকতে পারে, সিম্বল, চিত্র থাকতে পারে, সেগুলোর মাধ্যমে উনি তার মূল ধারণাগুলো প্রকাশের কথা উনি বলছেন। তো উদাহরণ রয়েছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজ যে তিনটি কোণের সমষ্টি, এই বিষয়টা উনি বলছেন যে গাণিতিক এই যে নিয়ম, এই নিয়মটা শেখানোর মূল ধারণা সেটা কি, যে ত্রিভুজ হচ্ছে তিনটি কোণের সমষ্টি। এই যে এটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ হচ্ছে তিনটি কোণের সমষ্টি। এবার আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো উনি বলতে চাইছেন যে যদি কাগজে করে এই ত্রিভুজটা আঁকা যায়, তাহলে ত্রিভুজের তিনটা কোণকে যদি আমরা কেটে নিই, তাহলে তিনটা কোণকে বাচ্চারা ভালো করে সাজিয়ে, ওই কাগজগুলোকে সাজিয়ে একটা সরল রেখা, এরকম করে একটা সরল রেখা করতে পারবেন, আর আমরা জানি যে একটা সরল রেখা মানে হচ্ছে 180 ডিগ্রি। তো এই যে সরল রেখার ধারণা বা 180 ডিগ্রি, এইটা কিন্তু এই বাচ্চাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে একটা ত্রিভুজ তার তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি কি করে সম্ভব হচ্ছে, সেটা কিন্তু এইভাবে পরিষ্কার একটা ধারণা আসবে। আর এখানে শিখন, মূল্যায়ন, অভিজ্ঞতা, এসব বিষয়গুলো আছে। আর উনি আরেকটা বিষয় বলেছেন যে তিনখানা বিষয় নির্ভর করছে তার এই শিখন প্রণালীর মধ্যে, যেটার মধ্যে একটা ইনঅ্যাক্টিভ স্টেজ আছে। ইনঅ্যাক্টিভ স্টেজটা কি? প্রথমে হচ্ছে যে একটা বাচ্চা যখন হাত পা ছড়ানোর মধ্যে দিয়ে কোনো একটা কাজ শেখে বা কথা বা চলতে শেখে, সেটা তার একদম প্রারম্ভিক স্তর, সেটা ইনঅ্যাক্টিভ লেয়ার, ইনঅ্যাক্টিভ স্তর বা পিরিয়ড বলা হয়। তারপরে এই জায়গাটায় সে কিন্তু ধরো কোনো একটা সাইকেল চালাতে শিখে বা পারছে, হয়তো সাইকেল চালাতে পারছে বা একটা খেলনা চালাতে পারছে, কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে সাইকেলটা কি করে চালানো হচ্ছে, তার ব্যাখ্যা দাও, সে কিন্তু পারবে না। তো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থিওরি। আর আইকনিক থিওরি হচ্ছে বিভিন্ন ছবি দেখবে, সেই ছবিগুলো থেকে সে কিছু আইডিয়া নেবে। আইকনিক থিওরি হচ্ছে সেটা যে চিত্রের মাধ্যমে কিছু একটা আসবে। আর একটা হচ্ছে সিম্বলিক যেটা স্টেজ, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের সংকেতের মাধ্যমে সে কিন্তু
যেমন প্লাস মাইনাস এগুলো আমরা দেখি, যে গুণ ভাগ, এইগুলো এই সিম্বল গুলোর মাধ্যমে সে কিছু বুঝতে পারবে। এটা কিন্তু চূড়ান্ত স্টেজ, এটা কিন্তু অনেকটা বড় স্টেজ, সেখানে কিন্তু সে কিছু ব্যাখ্যা করতে পারবে, বলতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। তো সেটা হচ্ছে যে তার এই তিনটা স্টেজের কথা উনি বলেছেন। আমরা পরবর্তীতে আরো একটু ভালো করে আলোচনা করব এগুলো, যে তার বিভিন্ন স্তরগুলো কি। শৈশবকালীন স্তর, ইনঅ্যাক্টিভ স্টেজ, সেখানে বলছেন যে শিশু কিছু বলার আগে অঙ্গ সঞ্চালন করে, হাত পা নাড়াচাড়া করে। যেমন সাইকেল চালাতে পারে, শিশু কি করে চালায় তা বলতে পারে না। এই যে সাইকেল চালাচ্ছে, কিন্তু বাচ্চা যখন জিজ্ঞাসা করবো যে সাইকেলটা কিভাবে চালাচ্ছ, সে কিন্তু বলতে পারবে না, সাইকেল কিন্তু চালাচ্ছে। তো একদম প্রথম স্টেজ খুব ছোট বয়স, একদম 0 থেকে স্টার্ট হয়, 0 থেকে 1 বছর বা 2 বছর, এই টাইমটাই আমরা যদি বলি যে একটা ছোট বাচ্চাকে একটা ছোট সাইকেলের মধ্যে, যে 3 চাকা যেগুলো হয় সেগুলোর মধ্যে বসিয়ে দিলেও সে কিন্তু টুকটাক চালাতে পারছে। 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা আমরা দেখি, কিন্তু তাকে যদি বলি যে কি করে চালাচ্ছে, সেটা কিন্তু ওর পক্ষে সম্ভব না। সেটা আরেকটা দৃশ্যরূপ স্তর বা আইকনিক স্টেজ। আইকনিক স্টেজটা কি সেটা আমরা দেখবো। আইকন মানে আমরা জানি নিশ্চয়ই, কোনো একটা আইকন আমরা ব্যবহার করি কম্পিউটারে, সেখানে সেই আইকনের কথা বলা হচ্ছে। একটি হালকা ত্রিভুজ আঁকতে পারে শিশু, ত্রিভুজের ধারণাটি ব্যাখ্যা করতে পারে না। কোন একটা ছবি হয়তো সে আঁকতে পারছে, কিন্তু এই যে এটা ত্রিভুজ, এটা গোল, সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলো সে বুঝতে পারছে, কিন্তু এইগুলো ব্যাখ্যা করতে বললে সে কিন্তু পারবে না। এটা হচ্ছে দৃশ্যরূপ স্তর বা আইকনিক স্টেজ। আরেকটা হচ্ছে সাংকেতিক স্তর। সাংকেতিক স্তরটা হচ্ছে যে বিভিন্ন ধরনের চিহ্ন, এই স্তরে বিভিন্ন সংকেত, চিহ্ন, যুক্তি প্রাধান্য পায়। তাহলে বিভিন্ন সংকেত জানবে, চিহ্ন জানবে এবং যুক্তি প্রাধান্য পাবে। তার মধ্যে যুক্তির যে ক্ষমতা সেটা পাবে। প্রধানত শিশু ভাষা ও অন্যান্য সংকেত ব্যবহার করে একটি ধারণা ব্যাখ্যা করে, যেমন ত্রিভুজের ধারণা ব্যাখ্যা করে। এটা কিন্তু এই সাংকেতিক স্তরে তার মধ্যে এই ক্ষমতাটা আসে, যে ত্রিভুজের যে ধারণা সেটা সে কিন্তু ব্যাখ্যা করতে পারবে। কিভাবে সাইকেল চালাতে হয় সেটাও বলতে পারবে, সেটা সে কিন্তু ব্যাখ্যা করে বলে দিতে পারবে। সেটা কিন্তু ওই ফার্স্ট স্টেজ, যেটা ইনঅ্যাক্টিভ স্টেজ, সেখানে কিন্তু সে চালাতে পারতো সাইকেলটা, সেটা কিভাবে চালাতে পারতো সেটা কিন্তু বলতে পারতো না। এটা আমরা দেখছি সাংকেতিক স্তরে বলতে পারছি। তাহলে কোন স্তরে, কোন লেয়ারে, ব্রুনারের মতে কোন লেয়ারে কোনটা পারে শিশু, সেই বিষয়টা কিন্তু আমাদের আশা করছি ধারণাটা ক্লিয়ার হলো। এই জায়গাটা পরিষ্কার করে জানা দরকার। আমরা অনেক জায়গায় দেখি ব্রুনারের তত্ত্বের বাজারে কিছু বইতে বলতে দ্বিধা নেই, সেখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করা থাকে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু কিছু ভুল ব্যাখ্যাও থাকে। তো এই জায়গাগুলো আমরা সচেতনতার সঙ্গে জেনে রাখবো, এই বিভিন্ন পরীক্ষায় আমাদের কিন্তু অনেক হেল্প হবে এটা। সেটা গেল। এবার ব্রুনারের বেশ কিছু তার ধারণা, শিক্ষার্থীদের যে লার্নারের প্রতি তার যে কথাবার্তা, তিনি কি বলছেন সেটা আমরা দেখবো। যে ব্রুনার সেখানে বলছেন, ব্রুনারের মতে শিক্ষার্থীকে শিখনের সময় আবিষ্কারের ও আবিষ্কারকের ভূমিকা নিতে হয়। আবিষ্কারের ও আবিষ্কারকের ভূমিকা নিতে হয়। এখানে আবিষ্কার কে করছে, আবিষ্কারকটা কে? আবিষ্কারক হচ্ছে ছাত্রটা, যে স্টুডেন্ট সে হচ্ছে আবিষ্কারক, সে কিন্তু আবিষ্কারটা করবে। তাহলে ভূমিকা নিতে হয়, অর্থাৎ শিক্ষার্থী নিজেই নিজের উদ্দীপনায় উদ্দীপিত হয়। তাহলে যদি আমরা কোনো গবেষককে দেখি, সেই গবেষক কিন্তু তার নিজের গবেষণার জন্য নিজেই কিন্তু উৎসাহী, এবং নিজেই বিভিন্ন রকম একটা বিষয়ে রিসার্চ করতে করতে নতুন নতুন বিষয় খুঁজে বের করেন। তার মধ্যে কিন্তু নিজের একটা যে তাগিদ সেটা দেখা যায়, যে তিনি নিজের উদ্দীপনায়, নিজের মনের একটা ইচ্ছেই তার যে ওই বিষয়টা করতে হবে,
সেই উদ্দীপনায় উনি উদ্দীপিত হয়। আমরা নিউটনের কথা শুনি, আইজাক নিউটন, স্যার আইজাক নিউটনের, উনি আপেলটা পড়লো, তারপরেই যে চিন্তা ভাবনা শুরু করলেন, ওই যে চিন্তা ভাবনা, ওই যে উদ্দীপনা, তার মধ্যে যে উদ্দীপনাটা শুরু হলো, তারপরে যে তিনি এত বড় বড় সব থিওরি বের করলেন, ল বের করলেন, সেটা কিন্তু এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে শিক্ষার্থী নিজেই নিজের উদ্দীপনায় উদ্দীপিত হবে। তার জন্য বাইরে থেকে নিউটনকে যেমন কেউ বাইরে থেকে বলেনি তুমি ওই ল অফ গ্র্যাভিটি বের করো, বা ওই যে তিনখানা সূত্র দিয়েছেন, এই সব সূত্রগুলো তোমাকে আজকে বের করতে হবে, বের করে দেওয়া, এরকম কোনো ফোর্স কিন্তু বাইরে থেকে ছিল না, সবকিছু নিজের থেকেই তাগিদটা ছিল। এটা গেল। তাহলে নিজেরাই গবেষণার কৌশল ও পদ্ধতি সম্বন্ধে দক্ষতা অর্জন করবে। আর শিখন, এই যে যারা ব্রুনারের মতে যারা উদ্ভাবনী শিক্ষায় আগ্রহী, তারা কিন্তু তাদের নিজের যে শিখন কৌশল সেটাকে তারা নিজেরাই বের করবে। এই জন্য তাদেরকে ওই নতুন করে কোথাও শেখার বা এসব বিষয় না, যে একটা বিষয় শিখতে গেলে তাকে যতটা সহজ করা যায় সেই কৌশলগুলো কিন্তু তারা নিজেরাই এই সব পদ্ধতিগুলো বের করে নেবেন। আমরা বড় বড় যে সব গবেষকদেরকে জানি, বিজ্ঞানীদেরকে জানি, তারা নিজেরাই নিজেদের পথগুলো বের করেছেন। এক্ষেত্রে শিক্ষকের কাছে ফিডব্যাক প্রয়োজন। শিক্ষকের ভূমিকা হলো পরিবেশ গঠন। আর এই যে গবেষক যারা, তারাও তো কোনো একটা গাইডের আন্ডারে কাজ করেন, তো সেখানে গাইডের ভূমিকা হবে উৎসাহদাতা হিসেবে। একটা মার্গদর্শক তার ভূমিকা, মার্গদর্শন করবেন, তিনি পথ দেখাবেন, আর মাঝে মাঝে ফিডব্যাক নেবেন যে তোমার কাজটা কত দূর হলো। যখন কাজগুলো দেখবে, একটাই কাজ, বাহ ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ফিডব্যাকের পরে রিইনফোর্সমেন্ট দুই রকমের হয়, একটা পজিটিভ নেগেটিভ। তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, মানসিক শক্তি পাবে সে, বা কোনো সময় প্রবলেম হলে সে নিশ্চয়ই কারেকশন করবে। এটা গেল। আর বিজ্ঞানী গবেষক, এইগুলো তো এক্সাম্পল বলছি। আর ব্রুনারের মতে শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নিখুঁতভাবে শিখতে হয়, নিজের চাহিদা কি ইত্যাদি অর্জন। তাহলে আমরা যখন কোনো একটা বিষয় জানবো, অবশ্যই নিখুঁতভাবে শিখবো। এই নিখুঁতভাবে শেখাটা কি? নিখুঁতভাবে শেখাটা হচ্ছে এটাই, যেমন আমরা কোন একটা মরা গাছের এক একটা পাতা যদি তুলতে যাই, তো সেই পাতাগুলো তুলতে আমাদের অনেক টাইম লাগবে, কিন্তু সেই মরা গাছের গোড়ায় যদি আমরা হাত দিয়ে একদম ঝাঁকা দিই, তো গোটা গাছের পাতা কিন্তু অনেকটাই ঝরে যাবে। তো শেখার পদ্ধতিগুলো এরকম, যে কেমন ভাবে শিখতে হয়। এখানে এই কথাটা বলেছে যে নিখুঁত ভাবে শিখতে হয়, এবং নিখুঁত ভাবে শিখতে গেলে তার মধ্যে যে প্রয়োজন একটা উদ্ভাবনী ক্ষমতা, যে কতটা নিখুঁত ভাবে সহজে শেখা যায় সেই পদ্ধতিটাও বের করা উচিত। তো এই যে মরা গাছে গোড়ায় হাত দিয়ে যদি ঝাঁকা দিই, তাহলে যে পড়ে যাবে, এই যে নিখুঁত ভাবে শেখার যে কথাটা, গাছের কিন্তু অনেকটা পাতাই ঝরে যাবে, এবং তারপরে কিন্তু শুকনো পাতা কম পাওয়া যাবে। তো এই যে আমরা সিলেবাস কমপ্লিট করব টেটের, সেখানেও কিন্তু নিখুঁত ভাবে শিখতে হবে। এই ওয়ান লাইনার পড়ে পড়ে, এমসিকিউ মুখস্থ করে করে আমাদের কিন্তু সম্ভব না, কারণ একটা কম্পিটিশনে যাওয়ার জন্য আমাদেরকে নিখুঁত ভাবে শিখতে হবে। সেটা ব্রুনারের মতে আমরা পাচ্ছি, যে উনি বলছেন যে কোনো একটা বিষয় নিখুঁত ভাবে শিখতে হবে, আর নিজের মধ্যে এই চাহিদাটা অর্জন করতে হবে। তারপরে ব্রুনার বলছে, তিনটি বিষয়ের কথা উনি গুরুত্ব দিয়েছেন, যে তার মতে পাঠদান পত্রে তিনটা বিষয়ের কথা বলছেন, যে জ্ঞান আহরণকারীর প্রকৃতি। আমি যে জ্ঞান আহরণ করতে বলছি, যে করার কথা বলছি, যে এই জ্ঞানটা আহরণ করবে সে কেমন, সে কি ধরনের মানুষ, তার মধ্যে জ্ঞান আহরণ করার মানসিক প্রস্তুতি কতটা আছে, এই বিষয়গুলো কিন্তু একটা নির্ভর করে, যে সে জ্ঞান আহরণকারীর প্রকৃতিটা কেমন, সে বাচ্চা ছেলে না বড়, নাকি অনেকটাই বড় ইত্যাদি, বা তার মধ্যে কতটা জ্ঞান আহরণ করার ইচ্ছে আছে। একটা খুব সহজ এক্সাম্পল দিই, বোঝা যাবে। সেটা হচ্ছে যে আমরা সারাদিন পড়াশোনা করি, আমাদের লক্ষ্য কি? যদি আমার লক্ষ্য হয় একটা ক্লার্কশিপের, তার জন্য আমি যতটাই পড়াশোনা করি না কেন, যদি আমি সফল হই তো একটি ক্লার্ক হব। আবার যদি আমি একজন টিচার হওয়ার জন্য
লক্ষ্য রাখি, তো যতটাই পড়াশোনা করি না কেন সবকিছু পড়াশোনার পরে আমার মধ্যে সফলতা আসলে আমি একজন টিচার হব। আবার যদি একজন সিভিল সার্ভিসের পড়াশোনা করি, তাহলে আমি যতটাই পড়াশোনা করি সমস্ত কিছু দিয়ে পড়াশোনা করলে আমি একজন সিভিল সার্ভেন্ট হব, একটা ইন্ডিয়ার একটা বড় মাপের একটা অফিসার হব। তো এইটা হচ্ছে প্রকৃতি, কে কি ধরনের এই যে জ্ঞান আহরণকারী, আমরা কি ধরনের জ্ঞান অর্জন করতে চাইছি সেটা কিন্তু একটা বড় কথা। যে যেরকম জ্ঞান আহরণ করতে চাইবো, যেরকম আমাদের প্রকৃতি, আমরা সেই ধরনের জ্ঞান অর্জন করে আমরা সেই জায়গায় পৌঁছাবো। এটা গেল। তো জ্ঞানের বিষয়ের প্রকৃতি, জ্ঞানের বিষয়ের প্রকৃতিটা তো অবশ্যই যে বিষয়টা কি, আমরা কি ধরনের জ্ঞান অর্জন করব। আমরা কি আয়ুর্বেদ পড়তে যাব, নাকি আমরা রকেট সায়েন্স পড়তে যাব? যে প্রকৃতিটা কি, আমরা যে জ্ঞানটা অর্জন করতে চাইছি সব কিছুই জ্ঞান, কিন্তু নেগেটিভ পজিটিভ সব থাকে। আমরা বই পড়েই দেখেছি একটা শিক্ষিত মানুষ হওয়া যায়, আবার বই পড়েই একটা অ্যান্টি সোশ্যাল কিন্তু হওয়া যায়। যেমন বড় বড় গুন্ডা মস্তান আন্ডারওয়ার্ল্ড ডন যারা, তারাও কিন্তু পড়াশোনা করেছে, তারাও কিন্তু বই পড়ে মানে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়েছে, তারা কিন্তু অনেক উচ্চ শিক্ষিত। তো প্রকৃতিটা কেমন, জ্ঞান অর্জনের প্রকৃতিটা কেমন? আমি কোনো একটা কল্যাণমূলক কাজের জন্য পড়াশোনা করছি, নাকি আমার ধ্বংসমূলক কাজের জন্য পড়াশোনা করছি, এই সমস্ত বিষয় কিন্তু নির্ভর করছে। আর জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি, জ্ঞান অর্জন করার যে প্রক্রিয়া, কোন পদ্ধতিতে, প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা প্রসেসটা আমরা কিন্তু বলতে পারি যে কোন প্রসেসে জ্ঞানটা অর্জন করছি। জ্ঞান অর্জন করার আমাদের প্রাচীন যুগেও একটা প্রসেস ছিল, বর্তমান যুগেও অনেক প্রসেস আছে। প্রাচীন যুগে কি ছিল, বৈদিক যুগে আমরা জানি যে সেই যে শিক্ষক, টিচার, গুরুমশাই, তার বেতের আঘাতে, বেতের ভয়ে ওই যে শিষ্য যারা ছিল তারা কিন্তু বাধ্য ছিল মুখস্থ করে যেতে, সবকিছু পড়াশোনা করে মুখস্থ করে যেতে। তারা কিন্তু মুখস্থ করে যেত, একদম শুনে শুনে মনে রাখতে হতো, বইপত্র সেভাবে ছিল না। সেই জায়গাটাই এটা একটা প্রসেস। আবার বর্তমান যুগে এই যে এই প্রসেস, আমরা গুরুমশাইদেরকে দেখি, কিছু কিছু টিচারদেরকে দেখেছি যে বইপত্র কিছু ছিল না, শুধুমাত্র টিচার আসবেন, পড়াবেন, চলে যাবেন। কিন্তু বর্তমানে সেই বিষয়টাকে কতটা ইমেজিনারি করা হয়েছে, কতটা প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে, সেই বিষয়টা কিন্তু এই জায়গাটায় আমরা দেখছি। যে এই যে আমরা এই জায়গাটা একটা স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াচ্ছি, বা এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে, অনেকটা বিষয় প্রেজেন্টেশনের জায়গা আছে, সেই জায়গাটা, এটা হচ্ছে প্রকৃতি। যে জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি, কিভাবে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞানটা অর্জন করব, সেটা সহজে আমার জ্ঞানটা অর্জন হবে, সেই বিষয়টা রয়েছে। ব্রুনারের মতে কার্যকরী শিক্ষণের দিকগুলি কি কি সেগুলো আমরা দেখব। উনি বলছেন শিক্ষার্থীর শিক্ষণ এমন হবে যার ফলে সে অর্জিত জ্ঞানকে সমস্যা সমাধানে প্রয়োগে সক্ষম হবে। এই যে অর্জিত জ্ঞান, শিক্ষার্থী যেটা জ্ঞান অর্জন করলেন, সেই জ্ঞান দিয়ে কি করবে, একটা কোনো সমস্যা হবে, সে যদি সমাধানই করতে না পারে, তাহলে তার জ্ঞান অর্জন করার কি মানে হয়? আমাদের একজন টিচার বলেন যে এমএ পাস করেছো, বা মাস্টার্স করেছো, বা বিএড করেছো, এমএড করেছো, বা পিএইচডি করেছো, তারপরেও যদি তোমার ফর্ম ফিল আপের পয়সাটা যদি রোজগার করার মতো তোমার এবিলিটি না থাকে, তাহলে এই জ্ঞানের কি দাম আছে? খুব দামি কথা, দামি বিষয়। তো সত্যিই তো তাই, যে আমি যে জ্ঞানটা অর্জন করলাম, সেই জ্ঞান দিয়ে কোনো একটা সমস্যা সমাধান করতে যদি না পারি, তাহলে সেই সেই জ্ঞানটা আমার খুব একটা কার্যকরী হবে না। তারপরে উনি বলছেন যে ক্রিয়ানুষ্ঠান ভিত্তিক, দৃশ্যরূপ ভিত্তিক, আর সংকেত ভিত্তিক। এটা তো আমরা সেই ইনঅ্যাক্টিভ এবং আইকনিক এবং সিম্বলিক যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো উনি বলতে চাইছেন যে পরপর হতে হবে, এরকম পরপর। যে প্রথমেই যদি আমি সাংকেতিক পড়াশোনা দিই, যেমন একটা বাচ্চাকে যদি গীতা পাঠের বিশ্লেষণ করতে বলি, তার পক্ষে সম্ভব হবে না।
কিন্তু একটা বাচ্চাকে যদি একটা ছোট খেলনা দিয়ে দিই, সে কিন্তু বল বল বা কিছু সে কিন্তু খেলতে শুরু করবে। তো এই বিষয়টা সিকোয়েন্স মেনটেন করার কথা বলেছেন, যে ক্রিয়া অনুষ্ঠান ভিত্তিক, বেস অন ইনঅ্যাক্টিভ অ্যান্ড বেস অন আইকনিক, তারপরে বলছে বেসড অন সিম্বলিক। তো এই বিষয়গুলো পরপর হবে। এইভাবে মূর্ত থেকে বিমূর্তর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মূর্ত থেকে বিমূর্ত এই ধারণাটার কথা বলেছে, যে এই বিষয়গুলো বজায় রাখার উপরে উপস্থাপন করতে হবে। এবারে মূর্ত থেকে বিমূর্ত কি? মূর্ত হচ্ছে যেটা আমরা দেখতে পাই, আর যেটা বিমূর্ত সেটা আমরা দেখতে পাই না। আমরা যদি কোনো একটা বিষয় ইমেজিনারি জায়গা থেকে, যদি আমার চিন্তা ভাবনার যে জায়গাটা, যেটা আমরা চোখেও দেখতে পাই না, সেই জায়গাটা ডেভেলপ করতে না পারি, তাহলে কি করে বড় বড় থিওরি তৈরি হবে, বড় বড় সূত্র কি করে তৈরি হবে, সেটার উনি কথা বলছেন, যে মূর্ত থেকে বিমূর্তের ধারণায় আনতে হবে। ওই যে আপেলটা দেখলো নিউটন সাহেব, তারপরে তার মাথায় যে বিমূর্ত ধারণাগুলো চলে আসলো, যেগুলোর এই জগতে অস্তিত্বই নেই, সেই জায়গাগুলো উনি যে বের করছেন, সেটা বিমূর্তর কথা বলছেন। গবেষকরা কিন্তু বিমূর্ত জিনিসগুলোকে নিয়ে বেশি আলোচনা করেন। তাহলে সেটা গেল, তাহলে উপস্থাপনা করবেন, সেটা হচ্ছে মূর্ত থেকে বিমূর্তের বিষয়। পরেরটা আমরা দেখি। পরেরটা আছে যে ব্রুনার শিখন পদ্ধতি সংগঠন কাঠামোর ক্ষেত্রে 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ব্রুনার বলছেন যে 4খানা শিখন কাঠামোর কথা বলছেন। প্রথম বলছেন শিখনের প্রবণতা। শিখন প্রক্রিয়া শুরুর আগে শিখন শুরু করার জন্য শিক্ষার্থীর আগ্রহী হয়। শিখন প্রবণতা, এবার আমরা যখন দেখি যে আমার এই যে এই জায়গাটা, আমরা আজকে যে এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো, আমি বিশেষ করে তাদেরকে বলছি, যদি প্রবণতা না থাকতো আমার মধ্যে, তোমার মধ্যে, যে আমার এই ভিডিওটা বা এই ক্লাসটার দরকার, এই প্রয়োজনটা যদি না থাকতো, তুমি এতক্ষণ বসে থাকতে না, আগ্রহ নেই। তো এই প্রবণতাটা, যে মানে শেখার আগ্রহটা আগে থেকে কিন্তু আমার আছে। কেন কি আছে? আমার একটা আপকামিং কোনো পরীক্ষা আছে, সেই পরীক্ষাটার জন্য আমার এই প্রয়োজন আছে, যার জন্য এই শিখন প্রক্রিয়া শুরুর আগেই, শিখন শুরু করার আগে শিক্ষার্থীর মধ্যে একটা আগ্রহ থাকা দরকার আছে সেটা। তারপর বলছে যে জ্ঞানের সংগঠন। জ্ঞানের সংগঠনটা কি? জ্ঞানের সংগঠন শিক্ষার্থীর শিখন সহায়তা করে। জ্ঞানের সংগঠনটা হচ্ছে যে সংগঠন, কনস্ট্রাকটিভ একটা এডুকেশনের কথা বলা হচ্ছে, যেটা ধারাবাহিকভাবে আমরা শিখবো, হ্যাপাজেটলি শিখবো না। যে কোনো পরীক্ষা আসলে যে 1000টা পিডিএফ, 1000 রকমের নোটস, বাড়িতে যত রকম বই আছে সব কিছু নিয়ে আমি একদম পরীক্ষার শেষ 1 সপ্তাহ নিজের ব্রেনকে একদম একদম পাকে ফেলে দিলাম, এই জিনিসটা বলা হচ্ছে যে এইটা করা যাবে না। করতে হবে এটা কি? সংযম বোধ লাগবে, নিজের মধ্যে সংযম। পরীক্ষার আগে ব্রেনকে সংযম করতে হবে, এবং কনস্ট্রাকটিভ ওয়েতে যে বিষয়গুলো পড়েছি সেগুলো খুব সামান্য সামান্য জায়গায় নতুন কিছু না ভেবে রিভিশন করতে হবে। রিভিশন করে করে সেগুলোকে আমাকে শিখতে হবে। তো সেটা বলছে যে জ্ঞানের সংগঠন শিক্ষার্থীর শিখন সহায়তার জন্য। তো জ্ঞানের সংগঠন বলতে ওই কনস্ট্রাকটিভ মেথডটা বলা হচ্ছে। উপস্থাপনার ধারাবাহিকতা। তো প্রেজেন্টেশনের ধারাবাহিকতা, এই যে আমার স্লাইড গুলো যদি আমি হ্যাপাজেটলি মানে করে দিই, তাহলে নিশ্চয়ই এই সবগুলো ভালো লাগবে না। তো প্রেজেন্টেশনটা একটা ফ্যাক্টর। যখন আমরা কোনো বিষয় তুলে ধরি, সেই বিষয়টার কিন্তু একটা সুন্দর প্রেজেন্টেশন দরকার, তবেই তো না আমার জিনিসটা সবাই ভালোবাসবে, আমাদের জিনিসগুলো সবাই ভালোবাসবে। তো প্রেজেন্টেশন, আমরা যে ইন্টেরিয়র ডেকোরেশনের কথা বলি বাড়ির ভিতরে, যেটা সেখানেও কিন্তু প্রেজেন্টেশন একটা থাকে, তবেই তো তার বাড়ির ভালো যায়, অনেক লোক যায় বা বলে যে না ওর বাড়িটা খুব সুন্দর। এটা উপস্থাপনের ধারাবাহিকতা। আর একটা হচ্ছে যে পুরস্কার ও শাস্তি। পুরস্কার, ভালো কাজের জন্য আমরা পুরস্কার দিই, আর খারাপ কাজের জন্য শাস্তি দিই, এটা একটা বিষয়। তো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়। আমরা যখন দেখি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাচ্চারা 1 থেকে 10 পর্যন্ত স্ট্যান্ড করছে, তাদেরকে নিয়ে কিন্তু রাজ্য সরকার হোক বা যে কোনো সরকার, তারা কিন্তু একটা সমাবর্তন অনুষ্ঠান করে থাকে তাদেরকে চেয়ার আপ করার জন্য, হয়তো কিছু দেই বা কিছু শুভেচ্ছা বার্তা, যাই হোক কিছু একটা, এই যে তাদেরকে নিয়ে একটা উৎসাহ দান, একটা ভালো বলা, তাদেরকে রিএনফোর্সমেন্ট করা, সেটা কিন্তু একটা বিষয়। এইটাই হচ্ছে যে এই পুরস্কার।
একটা কাজের জন্য পুরস্কার দেওয়া দরকার। আমরা যদি সারাদিনে একটা নিজেকে নিজে পুরস্কার দিই, খুব ভালো লাগবে যে না সারাদিন কাজ করার পরে শেষ রাত্রিবেলায় শেষে নিজের পিঠে নিজেই চাপড় দিয়ে যদি আমরা বলি বাহ আজকের দিনটা তুমি বেশ ভালো কাজ করেছো, দেখবে নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসে। তো যে কোনো কাজ করার পরে যখন আমরা কেউ আমাদেরকে বলে যে না বিষয়টা ভালো হয়েছে, তোমরা যখন কমেন্ট করবে যে না ভালো হয়েছে, আমরা উপকার পেলাম, তখন না আমার এই ক্লাসগুলো করতে আরো ভালো লাগবে, এই যে বিষয়গুলো সেটা। আর শাস্তি, অবশ্যই যদি খারাপ কাজ হয় খারাপ কাজের শাস্তি হবে, এবং খারাপ কাজের শাস্তির পরে সে নিজেকে কারেকশন করবে এবং ভুলগুলো সে ঠিকঠাক করে নিয়ে সে পরবর্তীতে আবার সেই ভুলগুলো কমিয়ে আবার ভালো কাজ করার চেষ্টা করবে। তার জন্য শাস্তিরও প্রয়োজন আছে। সেটা একটা। ফিডব্যাক প্রদান, ইতিবাচক নেতিবাচক। এই যে ফিডব্যাক, যখন আমরা কোনো স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাকটা চাইবো, ভালো হলে তাকে ইতিবাচক বলবো বা ভেরি গুড, আর যদি খারাপ হয় তাকে নেতিবাচক কিছু, বাস চুপ করে তো ভালো করে পড়াশোনা করিসনি, বা কাউকে মেরে দেওয়া যায়, একদম পুরো নেগেটিভ একটা বিষয়, কারো মারা স্টুডেন্টকে। তো এই সমস্ত বিষয় ইতিবাচক নেতিবাচক বিষয়গুলো নির্ভর করছে। আর পাঠ্য বিষয় পরপর যে উপস্থাপন, এটা তো বলা হলো যে উপস্থাপনের বিষয়টা। তো আমাদের আজকের যে বিষয় ব্রুনারের তত্ত্ব, আশা করছি এই ব্রুনারের তত্ত্ব প্রত্যেকের ক্লিয়ার হবে। পরবর্তীতে আমরা যখন কোনো ক্লাস পাবো, নিশ্চয়ই আমাদের সেই ক্লাসগুলোতে এমসিকিউ কিছু বিষয় থাকবে, আমরা আরো কিছু ক্লাস থাকবে। এতক্ষণ ধরে আমাদের এই ক্লাসটা দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবে। আশা করব পরবর্তীতে তোমাদের এই কমেন্টের উপর নির্ভর করে আমরা আরো চেয়ার আপ হয়ে পরবর্তী ভিডিওগুলো করব। ততক্ষণ ভালো থাকবে, টাটা।